হোয়াইট হাউসের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের মুখোশ খুলে এবার প্রকাশ্যেই যুদ্ধের তামামা বাজাতে শুরু করেছেন মধ্যপ্রাচ্যের কষা হিসেবে খ্যাত ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে তীব্র মতপার্থক্যের জেরে তিনি রীতিমতো বিস্ফোরক ঘোষণা দিয়েছেন। আর নয় আমেরিকা, এখন থেকে নিজেদের অস্ত্র নিজেরাই বানাবে ইসরায়েল। বছরের পর বছর ধরে মার্কিন করদাতাদের ট্যাক্সের টাকায় যে দেশ নিজেদের সামরিক পরাশক্তি হিসেবে গড়ে তুলেছে, তাদের মুখ থেকে এমন হটকারী ঘোষণা আজ বিশ্বজুড়ে এক চরম বিদ্রূপের মতোই শোনাচ্ছে। ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক শান্তি মিশনকে নস্যাৎ করতে গিয়ে নেতানিয়াহু এখন নিজের সবচেয়ে বড় অভিভাবক ও সমর্থকের সঙ্গেই সম্পর্ক ছিন্ন করার হুমকি দিচ্ছেন। তবে এই চরম ঔদ্ধত্যের জবাবও এসেছে একদম হাতে নাতে, খোদ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের কাছ থেকে। নেতানিয়াহু সরকারের মন্ত্রীদের কার্যত তুলোধনা করে ভান্স স্পষ্ট মনে করিয়ে দিয়েছেন, ইসরায়েলের রক্ষণাত্মক অস্ত্রে 2/3 আমেরিকার তৈরি এবং মার্কিন নাগরিকদের টাকায় কেনা। ভ্যান্সের কড়া বার্তা নেতানিয়াহুর একগুঁয়েমি নয়, বরং ওয়াশিংটনের সমর্থনের কারণেই আজ ইসরায়েলের অস্তিত্ব টিকে রয়েছে। আমেরিকার ওপর আক্রমণ করে নেতানিয়াহু আসলে নিজের পায়ে নিজেই কোড়াল মারছেন। বিধ্বস্ত মধ্যপ্রাচ্যের আকাশে যখন নতুন সমীকরণের মেঘ, ঠিক তখনই ইসলামাবাদের আকাশে উড়ল শান্তির পায়রা। কিন্তু সেই শান্তির আড়ালে লুকিয়ে আছে এক চরম নাটকীয়তা। যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, আলোচনার টেবিলে নাকি সেই ক্ষেপণাস্ত্রের নামই উচ্চারণ করা হয়নি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তানের মাটিতে মুখোমুখি হলেন দুই প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উষ্ণ আমন্ত্রণে ইসলামাবাদে পা রাখলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দুই নেতার করমর্দনের সেই দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ল বিশ্ব গণমাধ্যমে। কিন্তু শুধু আনুষ্ঠানিকতা নয়, এই সফরের মূল সুর ছিল সম্পূর্ণ আক্রমণাত্মক এবং বিস্ফোরক। ইসলামাবাদ মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং বা ইসলামাবাদ চুক্তির প্রসঙ্গ টেনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিশ্বকে তাক লাগিয়ে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন। তিনি সাফ জানিয়ে দিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যকার শান্তি আলোচনায় তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো কথাই হয়নি। যে অস্ত্রকে যুদ্ধের প্রধান অজুহাত বানানো হয়েছিল, আলোচনার এজেন্ডায় নাকি কোনো দিনই ছিল না সেটি। উত্তেজনা আর রহস্যের এক অদ্ভুত মিশেলে বর্তমানে কাঁপছে বিশ্ব রাজনীতির মেরু। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশসীমা যেন এখন রূপকথার কোনো সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্যপট হয়ে উঠেছে, যেখানে প্রযুক্তি আর সাহসের এক অসম লড়াই চলছে। এই রণাঙ্গনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এমন এক মার্কিন পাইলট, যার অভিজ্ঞতার ঝুলি এখন মার্কিন সামরিক ও গোয়েন্দা মহলের ঘুম হারাম করে দিয়েছে। গত মার্চ মাসে কুয়েতে ভয়াবহ সংঘাতের সূচনা থেকে শুরু করে এপ্রিলের ইরান অভিযান পর্যন্ত প্রতিটি মুহূর্তে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন তিনি। তার এই অবিশ্বাস্য টিকে থাকার গল্প যতটা বিস্ময়কর, ঠিক ততটাই আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্ব শক্তির কাছে। মার্চের শুরুতে কুয়েতের মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের দুঃসাহসী এক বিমান অভিযানের সময় প্রথমবার মৃত্যুর কোল ঘেঁষে ফিরে আসেন এই পাইলট। সেদিনের সেই ভয়াবহ সংঘর্ষে যখন মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা তছনছ হয়ে যাচ্ছিল, তখন নিজের চোখের সামনে নিজের স্কোয়াড্রনের একাধিক F-15 যুদ্ধ বিমানকে আকাশ থেকে খসে পড়তে দেখেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে নতুন করে হুঙ্কার ছুড়ল ইরান। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি আর মেনে নিবে না পারস্য উপসাগরের সিংহ বলে পরিচিত দেশটি। তাই যুক্তরাষ্ট্রের সেনাদের তাড়ানো নিয়ে ইরানের পার্লামেন্টের স্পিকারের কণ্ঠে ভেসে আসলো নতুন হুঙ্কার। তবে কি মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি এবার শেষ হতে চলেছে? মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সেনাদের এবার বিতাড়িত করেই ছাড়বে ইরান? ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো কেবল আঞ্চলিক দেশগুলোরই নির্ধারণ করা উচিত। বাইরের শক্তি নিরাপত্তার পরিবর্তে বিশৃঙ্খলা সৃষ্টিতে বেশি ভূমিকা রাখে। এ সময় মধ্যপ্রাচ্য থেকে বিদেশি বাহিনীর প্রত্যাহার ইরানের একটি কৌশলগত লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি। গালিবাফ বলেন, আমরা এই অঞ্চল থেকে বিদেশি সামরিক বাহিনীর প্রত্যাহারকে একটি কৌশলগত লক্ষ্য হিসেবে বিবেচনা করি। আমরা এই অঞ্চলের ভবিষ্যৎ সংঘাতে নয়, বরং পারস্পরিক সহযোগিতায় দেখি। আজারবাইজানের রাজধানী বাকু সফরকালে তিনি এ মন্তব্য করেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এ খবর। ইরানের সঙ্গে ওয়াশিংটনের চুক্তি নিয়ে দুই পরম বন্ধু আমেরিকা ও ইসরায়েলের মধ্যে পর্দার আড়ালে লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া ইসলামাবাদ চুক্তি টিকিয়ে রাখতে হোয়াইট হাউস যখন মরিয়া, ঠিক তখনই এই চুক্তিকে যে কোনো উপায় ভেস্তে দিতে ব্যস্ত হয়ে উঠেছে ইসরায়েল। এর কারণ একটাই, আমেরিকাকে সঙ্গে নিয়ে ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করা। আমেরিকা ও ইসরায়েলের মধ্যে চুক্তি সই হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের 10 কিলোমিটার ভেতরে ঢুকে নিজেদের অবস্থান শক্ত করে। তারা ওয়াশিংটনকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, নিজেদের নিরাপত্তা পরিস্থিতি তারা অন্য কারো চুক্তির ওপর ছেড়ে দেবে না।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল সরকার এখন একাত্তা হয়ে আমেরিকার এই চুক্তির বিরোধিতা করছে। দেশটির ৭১% সাধারণ মানুষও এখন ট্রাম্পকে আর বিশ্বাস করছে না। তারা ধরে নিয়েছে দরকারে ইসরায়েলকে একাই লড়তে হবে, কিন্তু নিজের একমাত্র শক্তিশালী আন্তর্জাতিক বন্ধু আমেরিকার সাথে এই প্রকাশ্য বিরোধ ইসরায়েলকে বিশ্ব রাজনীতিতে সম্পূর্ণ একঘরে করে তুলছে। ইউক্রেন যুদ্ধের রণাঙ্গন এখন দোনবাসের ধূসর মাটিতে এক চরম ও চূড়ান্ত লড়াইয়ের সাক্ষী হচ্ছে। রাশিয়ার বিশাল সমরশক্তির সামনে কোস্তান্তিনিভকা শহরের ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধ দেয়াল এখন কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। চারপাশ থেকে ঘিরে ফেলার রুশ সেনাদের মরণ কামড় আর আকাশপথে ইউক্রেনীয় ড্রোনের পাল্টা হুঙ্কারে পুরো অঞ্চলটি এখন ভয়াবহ বারুদের স্তূপে পরিণত হয়েছে, যেখানে প্রতি মুহূর্তেই পাল্টে যাচ্ছে জয়ের সমীকরণ। দোনবাসের প্রবেশদ্বার হিসেবে পরিচিত কোস্তান্তিনিভকা শহরটি এখন কার্যত এক মৃত্যুপুরী। কোনো নির্দিষ্ট বাহিনীর একক নিয়ন্ত্রণ নেই এই শহরে। এটি এখন এক রণবিক্ষুব্ধ ধূসর অঞ্চল। রুশ সেনারা অত্যন্ত সুকৌশলে ইউক্রেনীয়দের প্রতিরক্ষা বলয় ভেঙে পেছনের দিক থেকে ঢুকে পড়েছে। পরিস্থিতির ভয়াবহতা এতটাই মারাত্মক যে সেখানে থাকা ইউক্রেনীয় ড্রোন পাইলটরা সরাসরি স্বীকার করেছেন রুশ সেনাদের হটিয়ে দেওয়া এখন এক প্রকার অসম্ভব কাজ। এই শহরের পতন মানেই হলো ক্রামাতুরস্ক বা স্লোভিয়ানস্কের মতো বড় শহরগুলোর দখল রাশিয়ার হাতে তুলে দেওয়া। কয়েকদিন আগেও যে কিয়েভ বিজয়ের স্বপ্ন দেখছিল কোস্তান্তিনিভকার পরিস্থিতি এখন তাদের সেই আত্মবিশ্বাসকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের চেয়েও দীর্ঘ সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ থামার কোনো নামগন্ধ নেই। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর দখলকৃত এলাকাগুলোতে ইউক্রেনীয়দের প্রতিরোধ ছিল প্রকাশ্য ও দৃশ্যমান, কিন্তু 4 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে সেই প্রতিরোধ এখন অনেকটাই গোপন ও ছায়া যুদ্ধে পরিণত হয়েছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের গোয়েন্দা সংস্থা দখলকৃত অঞ্চলে নারী এজেন্ট এবং নারী পরিচয়ে অনলাইন অ্যাকাউন্ট ব্যবহার করে রুশ সেনাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছে। পরে সেই তথ্যের ভিত্তিতে ড্রোন হামলা চালানো হচ্ছে। একটি ঘটনায় দেখা যায়, দখলকৃত ইউক্রেনে অবস্থানরত এক রুশ সেনা কয়েক মাস ধরে এক ইউক্রেনীয় গৃহবধূ মনে করে একটি অনলাইন অ্যাকাউন্টের সঙ্গে যোগাযোগ রাখছিল। তিনি বিশ্বাস করেছিলেন ওই নারী তার ব্যক্তিগত জীবন ও যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা জানতে আগ্রহী। এক পর্যায়ে ওই নারী তার অবস্থান জানতে চাইলে সেনাটি একটি ছবি পাঠায়। ছবির পেছনে থাকা একটি মানচিত্র থেকে ওই রুশ সেনার ঘাঁটির অবস্থান শনাক্ত করা হয়। পরে সেই স্থানে ড্রোন হামলা চালানো হয়। রুশ সেনারা শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিজেদের জাল এমনভাবে বিছিয়েছে যেন শত্রুযোদ্ধারা পুরোপুরি অবরুদ্ধ হওয়ার ঝুঁকিতে পড়ে। তবে রণক্ষেত্রে এভাবে কোণঠাসা হয়েও দমে যায়নি ইউক্রেন। তারা পাল্টা আঘাত হেনেছে রাশিয়ার একদম হৃৎপিণ্ডে। গত রোববার গভীর রাতে 60টিরও বেশি শক্তিশালী বিস্ফোরকবাহী ড্রোন দিয়ে মস্কোর আকাশ কাঁপিয়ে দিয়েছে কিয়েভের সেনারা। এই নজিরবিহীন হামলার প্রভাবে রাশিয়ার রাজধানীর আকাশপথ পুরোপুরি অচল হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে মস্কোর প্রধান 4টি আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বন্ধ করে দিতে বাধ্য হয় পুতিন প্রশাসন। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ড্রোন মাঝাকাশেই ধ্বংস করার দাবি করলেও খোদ মস্কো রাজপথে ড্রোনের জ্বলন্ত ধ্বংসাবশেষ পড়ে থাকা ক্রেমলিনের জন্য এক বড় দুশ্চিন্তা ও চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধের এই নাটকীয় মোড় এখন এক অন্ধকার ভবিষ্যতের দিকে ইঙ্গিত দিচ্ছে। কোস্তান্তিনিভকার শহরটি পুরোপুরি রাশিয়ার কবজায় আসা মানেই পুরো দোনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ ভ্লাদিমির পুতিনের হাতের মুঠোয় চলে যাওয়া, যা ইউক্রেনের জন্য এক চরম কৌশলগত বিপর্যয় ডেকে আনবে। সাম্প্রতিক যুদ্ধে ইরানের আকাশে মার্কিন F-15 যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ায় ইমেজ সংকটে পড়েছিল আমেরিকা। এই অত্যাধুনিক যুদ্ধ বিমান কেন ইরানের ভঙ্গুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটাতে পারল না তা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল। তবে সেই যুদ্ধ বিমান ধ্বংস হওয়ায় একদিকে বড় ধরনের লাভবান হয়েছে যুক্তরাষ্ট্র, কারণ ওই যুদ্ধ বিমানের পাইলট ইরানের এমন কিছু দেখেছেন যা যুদ্ধ বিমানটি ধ্বংস না হলে তিনি হয়তো কখনোই দেখতে পেতেন না। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী ইরানের আকাশে যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার সময় রহস্যময় দৃশ্য দেখার বর্ণনা দিয়েছেন এক মার্কিন পাইলট। জেলিফিশের মতো আকৃতিতে চলমান একাধিক রহস্যময় ড্রোন দেখেছিলেন বলে দাবি করেছেন তিনি। তার এই বর্ণনা ঘিরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মহলে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। সেই ধ্বংসযজ্ঞের অংশ হয়ে নিজেও তখন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলেন। তবে সেই যাত্রায় কোনো মতে প্রাণে বেঁচে ফিরলেও সেই বিভীষিকা যেন তার পিছু ছাড়েনি। কিন্তু ভাগ্য সম্ভবত তার জন্য আরো বড় কোনো অভিজ্ঞতার ঝুলি সাজিয়ে রেখেছিল, যার অপেক্ষায় ছিল এপ্রিলের সেই ইরান মিশন। এপ্রিলে আবারও F-15 যুদ্ধ বিমান নিয়ে ইরানের আকাশে পা রাখতেই ঘটে দ্বিতীয়বারের মতো সেই নাটকীয় ঘটনা। এবারের অভিজ্ঞতা ছিল আরো ভয়াবহ, যেখানে কোনো শত্রুপক্ষের সরাসরি আক্রমণের আগেই আকাশ জুড়ে দেখা মিলল এক অভাবনীয় দৃশ্যের। পাইলটের বয়ানে উঠে আসা সেই বর্ণনা যেন আধুনিক যুদ্ধের সংজ্ঞা বদলে দেওয়ার মতো।
এ সময় গালিবাফ আরও বলেন, এ অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোই আঞ্চলিক অস্থিতিশীলতার প্রধান উৎস। তাই আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মার্কিন ঘাঁটিগুলোর অবসান হওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সহযোগিতা করতে প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলি নীতি নির্ধারকদের আসল পরিকল্পনা হলো আগামী নভেম্বর মাস। তারা জানেন নভেম্বরে আমেরিকার মধ্যবর্তী নির্বাচন। তাদের ধারণা 60 দিনের এই চুক্তিকে টেনে হিঁচড়ে নভেম্বর পর্যন্ত ব্যর্থ করে রাখতে পারলে মার্কিন নির্বাচনের পর ওয়াশিংটনের রাজনীতিতে পরিবর্তন আসবে, আর তখন ট্রাম্পকে পাশে নিয়ে ইরানের ওপর আবার বড় সামরিক আগ্রাসন চালানো যাবে। কিন্তু এই জায়গা ধরে রাখতে গিয়ে লেবাননে হিজবুল্লাহর গেরিলা ও ড্রোন হামলায় নিয়মিত ইসরায়েলি সেনা ও শীর্ষ কমান্ডাররা মারা যাচ্ছেন, যা ইসরায়েলি সেনাবাহিনীর ওপর অভ্যন্তরীণ চাপ বাড়িয়ে দিচ্ছে। এদিকে ট্রাম্পের প্রধান দুই দূত জারেড কুশনার ও স্টিভ উইটকফ ইরানের সঙ্গে এই চুক্তির মূলে রয়েছেন বলে ইসরায়েলি ডানপন্থী মিডিয়া তাদের বিশ্বাসঘাতক বলছে। এতে ক্ষোভে ফেটে পড়ে নেতানিয়াহুর লেবাননে হামলার সিদ্ধান্তকে ভয়ানক কাণ্ড জ্ঞানহীন বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। G7 সম্মেলনে তিনি বলেন, এই জোটে আমরা হলাম বড় পার্টনার আর ইসরায়েল হলো অত্যন্ত ছোট পার্টনার। আমেরিকার ইতিহাসে নিজের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রকে নিয়ে এমন কঠোর মন্তব্য আগে কখনো শোনা যায়নি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের সাম্প্রতিক রিপোর্ট মিয়ানমারের জান্তা সরকারের যে বিভৎস ও নৃশংস রূপ উন্মোচন করেছে তা যে কোনো সভ্য সমাজকে স্তব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। সরকারি রিপোর্ট অনুযায়ী মাত্র 6 মাসে অন্তত 702 জন বেসামরিক নাগরিককে নির্মমভাবে হত্যা করেছে জান্তা। আর গায়ে কাটা দেওয়ার মতো তথ্য হলো, এই নিহতদের মধ্যে 226 জন নারী এবং 153 জন নিষ্পাপ শিশু রয়েছে। ট্রাম্পের এই ধরনের খামখেয়ালিপনাকে একেবারেই ভালো চোখে দেখেনি আমেরিকার সাধারণ মানুষ। কূটনীতিকদের দাবি, এর জেরে পুরনো বন্ধুদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে আমেরিকার। ফলে 2025 সালের ডিসেম্বর আসতে আসতে অনেকটাই জনবিচ্ছিন্ন হয়ে পড়ে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। অবশ্য এ বছরের জানুয়ারির একেবারে শুরুতেই ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালায় মার্কিন বাহিনী। রাজধানী কারাকাসে ঢুকে সস্ত্রীক সেখানকার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে আনেন তারা। ট্রাম্প জানিয়ে দেন, এখন থেকে ভেনেজুয়েলায় থাকা সবচেয়ে বড় বড় জ্বালানি তেলের ভান্ডারগুলো নিয়ন্ত্রণ করবে ওয়াশিংটন। এতে কিছুটা উন্নত হয় তার জনপ্রিয়তার সূচক। এরপর গত 28 ফেব্রুয়ারি ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের যৌথ সামরিক অভিযান চালায় আমেরিকা। প্রথম দিনই তাদের আক্রমণে প্রাণ হারান তেহরানের শিয়া ধর্মগুরু তথা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নেতানিয়াহুর এই হঠাৎ খেপে যাওয়ার কারণটা কি? এর মূলে রয়েছে ইরান এবং আমেরিকার মধ্যে হওয়া সদ্য ঘোষিত ইসলামাবাদ সমঝোতা। নতুন এই শান্তি চুক্তি তেল আবিবের রাতের ঘুম কেড়ে নিয়েছে। 14 দফায় এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের যুদ্ধ থামার যে জোরালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে তা নেতানিয়াহুর যুদ্ধবাজ রাজনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। লেবাননে হামলা বন্ধ করা এবং হরমুজ প্রণালী উন্মুক্ত করার মতো শান্তি শর্তগুলো কোনোভাবেই মেনে নিতে পারছেন না নেতানিয়াহু। ফলে নিজের রাজনৈতিক অস্তিত্ব ও যুদ্ধ টিকিয়ে রাখতে তিনি এখন খোদ ওয়াশিংটনের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। ভূরাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন সামরিক ও অর্থনৈতিক সাহায্য ছাড়া বর্তমান বিশ্বে ইসরায়েলের টিকে থাকা প্রায় অসম্ভব। নেতানিয়াহুর এই পাগলামি কেবল ইসরায়েলকে আন্তর্জাতিক মহলে এক ঘরেই করছে না, বরং ওয়াশিংটনের সঙ্গে দীর্ঘদিনের অটুট বন্ধুত্বের বলে কুঠারাঘাত করছে। ক্ষমতার মোহে অন্ধ হয়ে তিনি এখন হোয়াইট হাউসের নিরাপদ হাত ছেড়ে দিয়ে অতল সাগরে ডুব দিতে চলেছেন। আমরা যখন প্রতিদিন খবরের কাগজে ইরান, গাজা এবং লেবাননের ধ্বংসস্তূপের ছবি দেখে শিউরে উঠছি, ঠিক তখনই আমাদের একেবারে ঘরের পাশে দক্ষিণ পূর্ব এশিয়ায় চলছে এক নারকীয় ও নিঃশব্দ গণহত্যা। আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের আকাশ এখন শুধু যুদ্ধ বিমানের বিকট গর্জন আর বারুদের গন্ধে ভারী। গত 6 মাসে দেশটির জান্তা বাহিনী যে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে তা অনেক সময় মধ্যপ্রাচ্যের চলমান রক্তক্ষয়ী অস্থিরতাকেও হার মানিয়ে যায়। হাজার হাজার নিরপরাধ মানুষের লাশের ওপর দাঁড়িয়ে জেনারেল মিন অং লাই এখন দেশটির ভাগ্য বিধাতা সেজে বসেছেন। বিশ্ব বিবেকের চরম নিরাপত্তার সুযোগে এই স্বৈরশাসক নিজের দেশের সাধারণ মানুষের বিরুদ্ধেই সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছেন।